হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস পাস বা জেনারেলে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি বি1 পেপারটি রয়েছে, প্যাটার্ন অফ ক্যাপিটালিজম ইন ইউরোপ, মানে ইউরোপে পুঁজিবাদের উত্থান, এই পেপারটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই পেপারটির যে সাজেশন 2024 সেই সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই পেপারটিতে যে নাম্বার প্যাটার্ন রয়েছে 65 নাম্বারে, সেই নাম্বার প্যাটার্নটি নিয়েও আলোচনা করব। তো এই তিনটি বিষয়, নাম্বার প্যাটার্ন, সিলেবাস এবং সাজেশন, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই তোমরা যারা এই ক্লাসে পড়ো, তোমাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের এই পেপারের কিছু কিছু অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, সাজেশনের অনুযায়ী কিছু কিছু কোশ্চেন অ্যান্সার আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল বিষয় কি আমরা একবার দেখে নিই। দেখো, সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার ডিএসই বি1 পেপারটির নাম প্যাটার্ন অফ ক্যাপিটালিজম ইন ইউরোপ, মানে ইউরোপে পুঁজিবাদের ধরন। এটা 16 থেকে 20 শতক, এই টাইমটার ভিতরে ইউরোপে যে পুঁজিবাদের যে বিকাশ হয় সেই বিকাশ নিয়েই কিন্তু এই পেপারটি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিলেবাস এবং সাজেশন। তবে সাজেশনের আগে আমরা আলোচনা করব এই পেপারটির সিলেবাস নিয়ে। সিলেবাসে দেখো, এখানে বলা হচ্ছে পুঁজিবাদের ধরন বা পুঁজিবাদের উত্থান। দেখো, এই যে 16 শতকের আগে ইউরোপে ছিল সামন্ততন্ত্রের যুগ। তখন পুঁজিবাদের উত্থান হয়নি, সামন্ততন্ত্রই ছিল ইউরোপে বিরাজ করছিল। প্রতিটা দেশেই সামন্ততন্ত্র মানে জমিদারি প্রথা ছিল। এখন এই জমিদারি প্রথা বা এই সামন্ততন্ত্রের যখন পতন হয়, তখনই এই পুঁজিবাদ মাথা ছাড়া দিয়ে ওঠে এবং বিশ্বের বিভিন্ন দেশে, আমরা জানি ইংল্যান্ড, ফ্রান্সের মতো ঔপনিবেশিক দেশগুলি এবং এর আগে পর্তুগাল, স্পেনের মতো ঔপনিবেশিক দেশগুলি সারা বিশ্বে তারা সাম্রাজ্য স্থাপন করেছিল, উপনিবেশ স্থাপন করেছিল এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্য করেছিল। এরপর ইউরোপে আসে মার্কেন্টাইলবাদ অর্থনীতি। মার্কেন্টাইলবাদ অর্থনীতিতে বলা হচ্ছে যে অবাধ বাণিজ্য, রাষ্ট্র যে অবাধ বাণিজ্য করতো সেইটা থাকবে না, তার বদলে থাকবে যে বাণিজ্য অবাধ হবে কিন্তু সেটা সবার জন্য, যে কেউ কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারে। এই যে সবার জন্য বাণিজ্যের পথ খুলে গেল মার্কেন্টাইলবাদ অর্থনীতির ভিতর দিয়ে। এর ফলে ইউরোপের বণিকরা বিভিন্ন দেশে গিয়ে ব্যবসা বাণিজ্যের সূত্রে তারা প্রভূত পরিমাণ অর্থ সঞ্চয় করে এবং সেই অর্থ দিয়ে তারা সেই অর্থকে আরো বেশি অর্থ করার জন্য তারা সেই অর্থকে একটা জায়গায় তারা বিনিয়োগ করতে থাকে। কোথায় বিনিয়োগ করে না, শিল্পে বিনিয়োগ করতে থাকে। ফলে শিল্পের ক্ষেত্রে বিপ্লব দেখা দেয়, শিল্প বিপ্লব। তোমাদের এই পেপারটিতে বেশি অংশ জুড়ে আছে কিন্তু শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কিছু কিছু ইউনিভার্সিটিতে একটা পেপার, 100 নম্বরের একটা পেপার হয় শিল্প বিপ্লব। এবং শিল্প বিপ্লব কাকে বলে না, মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে যখন যন্ত্রের সাহায্যে যখন অনেক বেশি পরিমাণে যখন পণ্য উৎপাদন করা হয়, তখন তাকে শিল্প বিপ্লব বলে। এবং এই শিল্প বিপ্লবকে নিয়ে অনেক বড় বড় গবেষক কিন্তু গবেষণা করেছেন। ইংল্যান্ডে যেমন ফিলিস ডিন আছে, গার্সেন কোরন আছে, ডব্লিউ রস্টো আছে, আরো অনেকেই কিন্তু রয়েছেন এই শিল্প বিপ্লবের উপরে বিস্তারিত গবেষণা করেছেন। এবং শিল্প বিপ্লব ইউরোপের একটা বহু আলোচিত চর্চিত বিষয়। শিল্প বিপ্লব কেন হয়? প্রথম হয় ইংল্যান্ডে। তা কেন হয়? কারণ শিল্প বিপ্লব হতে গেলে টাকার দরকার, শিল্পের তৈরি করতে গেলে কাঁচামাল দরকার এবং কাঁচামালের পর যে শিল্প যে তৈরি করার পরে যে শিল্প পণ্যটি তৈরি হবে সেটি বিক্রি করার জন্য বাজার দরকার, শিল্প কলকারখানা চালানোর জন্য কয়লা দরকার, লোহা দরকার এবং দেখা যাচ্ছে যে অত্যাধুনিক যন্ত্রপাতিরও প্রয়োজন, আবার শিল্প শ্রমিকেরও প্রয়োজন। তো এই যতগুলো জিনিসের প্রয়োজন সবগুলোই কিন্তু ইংল্যান্ডে ছিল সেই সময়, কিন্তু অন্য দেশগুলোতে ছিল না। ধরো 10টা বিষয় বা 10টা প্রয়োজনীয় উপকরণ লাগবে শিল্প বিপ্লবের ক্ষেত্রে বা শিল্প তৈরি করার ক্ষেত্রে। এই 10টি উপাদান বা উপকরণ সবগুলি ইংল্যান্ডে ছিল, তাই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। কিন্তু এই 10টির মধ্যে অন্যান্য দেখা যাচ্ছে, অন্যান্য দেশে দেখা যাচ্ছে হয়তো 5টি আছে কি 6টি আছে আর 4টি কিন্তু নেই। এই কারণে সেখানে শিল্প বিপ্লব হয়নি, অনেক দেরিতে হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় 1730-এর পরবর্তী সময়। আর্নল্ড টয়েনবি এ ব্যাপারে আলোকপাত করেছেন, এই যে ক্রোনোলজির ব্যাপারটা। কিন্তু এরও প্রায় 50-100 বছর পরে কিন্তু অন্যান্য দেশে, ইউরোপের অন্যান্য দেশে যেমন হচ্ছে ফ্রান্স, জার্মানি, রাশিয়া, এইসব দেশগুলোতে শিল্প বিপ্লব হয়। তা আমাদের এখানে প্রশ্ন থাকে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার প্রধান কারণ কি, এবং পাশাপাশি ইউরোপ মহাদেশের অন্যান্য দেশে যেসব শিল্প বিপ্লব হয়েছিল সেখানে কেন দেরিতে হচ্ছে, বা ইংল্যান্ডের সাথে এইসব দেশগুলোর কম্পেয়ারটা কি, তুলনা কি, তো এগুলো হলো বিষয়। এবং শিল্প বিপ্লবের যে প্রয়োজনীয় উপাদান, যেখানে জনসংখ্যা একটা বড় ব্যাপার, যারা শ্রমিক হিসাবে কাজ করে, তাহলে জনসংখ্যাগত যে বিপ্লব, ডেমোগ্রাফিক রিভলিউশন, সেটি একটা প্রশ্ন।
আবার কৃষির উন্নতির ফলে শিল্পের অগ্রগতি হয়, তাহলে সে এগ্রিকালচার রিভলিউশন সেটি আবার কি, সেটা একটা প্রশ্ন। তো এরকম শিল্প বিপ্লবের উপর থেকে অনেক কিছু প্রশ্ন হয়। শিল্প বিপ্লবে যে শ্রমিকরা শিল্প কাজ করতো তাদের জীবনযাত্রা কেমন ছিল, তাদের তারা পরবর্তীকালে শিল্পের মালিকদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলে সেই শিল্প শ্রমিকদের সেই আন্দোলনটা কি। তো শিল্প বিপ্লবের পরে অনেক ধরনের প্রশ্ন হয়, এবং এই বড় ধরনের শিল্প গড়ে ওঠার আগে যে কুটির শিল্প ছিল, যাকে আমরা আদি শিল্পায়ন বলি, প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটি কি। তারপর শিল্প বিপ্লব প্রথমে হয় বস্ত্র শিল্পে, তারপরে লৌহ শিল্পে, এরপরে শিল্প বিপ্লব খুব দ্রুত গতিতে এগিয়ে চলে। একে বলা হয় টেক অফ পলিসি, যেমন আমরা প্লেন এয়ারপোর্ট থেকে উড়ে চলে যায়, তো এটাকে সেই টেক অফের সাথে তুলনা করেছেন ডব্লিউ রস্টো। তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু শিল্প বিপ্লবে প্রশ্ন হতে পারে। এখন আমরা আমাদের এই পেপারটিতে ইউরোপের এই পুঁজিবাদ মানে অর্থনৈতিক যুগ, যেখানে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে এইসব ঔপনিবেশিক শক্তিগুলির হাতে প্রচুর পরিমাণে অর্থ আসে, সেই অর্থ তারা শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ করে এবং পুঁজিবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। এটাই হচ্ছে পেপারটির নাম। এবার দেখো, এখানে তোমাদের 6টি মডিউল আছে। 6টি মডিউল যেভাবে সিলেবাস ইংরেজিতে দেওয়া থাকে, দেখো এখানে সেইভাবে লিখে রেখেছি আমি। ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট। ডেফিনেশন মানে সংজ্ঞা, এবং কনসেপ্ট মানে ধারণা। কিসের ধারণা, কিসের সংজ্ঞা? পুঁজিবাদের সংজ্ঞা। দেখো এর বাংলাটা করলে দাঁড়ায় সংজ্ঞা ও ধারণা, মানে পুঁজিবাদের সংজ্ঞা দাও এবং পুঁজিবাদের ধারণাটি দাও। এটি হচ্ছে আমাদের প্রথম মডিউল। এরপরে 2 নম্বরে কি রয়েছে দেখো, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তাহলে শিল্প বিপ্লব হচ্ছে পুঁজিবাদের অগ্রগতির ফলে। ইন ইংল্যান্ড, কসেস অ্যান্ড নেচার। এর বাংলা করলে দাঁড়ায় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও প্রকৃতি। কেন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো, তার কারণগুলো কি, এবং এই শিল্প বিপ্লবের প্রকৃতিটা কি। 3 নম্বরে দেখো রয়েছে কমার্শিয়াল ক্যাপিটালিজম, 1500 থেকে 1700। কমার্শিয়াল মানে কি, বাণিজ্যিক। তো বাণিজ্যিক পুঁজিবাদ, দেখো বাণিজ্যিক পুঁজিবাদ, এর বাংলা হচ্ছে বাণিজ্যিক পুঁজিবাদ। মানে বাণিজ্য করে করে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে বণিকদের হাতে যে অর্থ আসে সেটাই হচ্ছে বাণিজ্যিক পুঁজি, এবং সেই পুঁজি তারা আরো বেশি ভালো লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করে, শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ করে, তখন শিল্প বিপ্লব দেখা দেয়। এরপরে দেখো 4 নম্বর মডিউলে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম ইন ফ্রান্স। ফ্রান্সে যে শিল্প বিপ্লব হয় তার উপরে এই ইউনিটটি রয়েছে। আর বাংলা দেখো, ফ্রান্সের শিল্প পুঁজিবাদ। তো ফ্রান্স একটা ঔপনিবেশিক শক্তি ছিল, তারাও বিশ্বের বিভিন্ন জায়গায় উপনিবেশ তৈরি করে সেখান থেকে অর্থ সংগ্রহ করে, সেই অর্থ তারা শিল্পের ক্ষেত্রে লাগায়। তাই ফ্রান্সেও কিন্তু শিল্প পুঁজিবাদ মাথা চাড়াতে উঠেছিল ইংল্যান্ডের পরে। এরপরে দেখো 5 নম্বরে আছে গ্রোথ অফ ইন্ডাস্ট্রিজ ইন জার্মানি। এর পরবর্তীকালে ফ্রান্সের পরে আমরা দেখতে পাচ্ছি যে জার্মানির শিল্পায়নের বিকাশ হচ্ছে। এর বাংলা হলো জার্মানির শিল্পায়নের বিকাশ। এবং জার্মানির শিল্পায়নের বিকাশে একটা জোলভেরিন বলে একটা শুল্ক সংঘ তৈরি করা হয়। জার্মানি আগে একটা দেশ ছিল না, অনেকগুলো প্রদেশে বিভক্ত ছিল, এবং এই প্রদেশগুলির ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য জোলভেরাইন বলে একটি শুল্ক সংঘ তৈরি করা হয়। তা সেটি কি রোল বা সে কি ভূমিকা প্লে করে এই জার্মানি শিল্পায়নের ক্ষেত্রে, সেটি কিন্তু এখানে আলোচনা করতে হবে। এবং শেষ যে পয়েন্ট দেখো, ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অফ ইউরোপিয়ান সোসাইটি, পলিটি অ্যান্ড ইকোনমি। তো ইউরোপের সমাজ, অর্থনীতি, রাজনীতি, এগুলোর উপরে শিল্প বিপ্লব কি প্রভাব ফেলেছিল, এটি হচ্ছে শেষ বা 6 নম্বর মডিউল। তো এই ছিল কম বেশি একটা সিলেবাসের ধারণা দিলাম তোমাদের, যে 6টি মডিউল আছে। প্রথম মডিউলে যে পুঁজিবাদ কাকে বলে তার ধারণা কি, সেকেন্ড মডিউলে ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব হচ্ছে তার প্রকৃতি কি, 3 নম্বর মডিউলে বাণিজ্যিক পুঁজিবাদ কি, 4 নম্বর মডিউলে ফ্রান্সের শিল্প বিপ্লবটা কি, 5 নম্বরে জার্মানির শিল্পায়নের অগ্রগতি কি, এবং 6 নম্বরে রয়েছে যে ইংল্যান্ডের শিল্প, অর্থনীতি, সমাজের উপরে এই শিল্প বিপ্লবের প্রভাবটা কি। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম মডিউলটা শুধু পুঁজিবাদের উপরে, বাকি কিন্তু যে 5টি মডিউল আছে প্রত্যেকটাই কিন্তু শিল্প বিপ্লবের উপরে। 2 নম্বরে আছে ইংল্যান্ড, 3 নম্বরে বাণিজ্যিক পুঁজিবাদ, 4 নম্বরে ফ্রান্সের শিল্প বিপ্লব, 5 নম্বরে জার্মানির শিল্প বিপ্লব, এবং 6 নম্বরে ইংল্যান্ডের ইউরোপের শিল্প বিপ্লব ইউরোপের উপর কি প্রভাব ফেলছে। তো এই ছিল কম বেশি তোমাদের কিন্তু সিলেবাস নিয়ে এখনই এটা দেখে তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, কারণ আমি একেবারে শেষে কিন্তু যা কিছু আলোচনা হবে এই বোর্ডে তা কিন্তু আমার অন স্ক্রিনেও আমি আলোচনা করবো। তোমরা সেখান থেকেও কিন্তু স্ক্রিনশট করে বা দেখে দেখেও লিখে নিতে পারো, অর্থাৎ লেখার কোনো ব্যাপার নেই। তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো তো তোমাদের সিলেবাসটিতে কি রয়েছে। সিলেবাসে কি রয়েছে, রয়েছে শিল্প বিপ্লব। এবং শিল্প বিপ্লব কিভাবে হলো, পুঁজিবাদের হাত ধরে। টাকা পয়সা না হলে তো আর কলকারখানা তৈরি করা যায় না, তাই আগে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে
এই পুঁজি তারা সংগ্রহ করে এবং সেই পুঁজিকে আরো বেশি পুঁজিতে পরিণত করার জন্য তারা শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ করে। প্রথম শিল্প বিপ্লব কোথায় হয়? ইংল্যান্ডে হচ্ছে। কেন হয়? কারণ শিল্প বিপ্লবের জন্য যেসব প্রয়োজনীয় উপকরণ দরকার সেগুলো সব ইংল্যান্ডে ছিল। অন্যান্য দেশে কেন লেটে হয় বা দেরিতে হয়? কারণ অন্যান্য দেশে সেই উপকরণগুলি সবগুলি ছিল না, ইংল্যান্ডে সবগুলো ছিল। তাই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। তাহলে ইংল্যান্ডের সাথে অন্যান্য দেশের তুলনাটা কি? ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর ফ্রান্সে কিভাবে শিল্প বিপ্লব হলো এবং ফ্রান্সের শিল্প বিপ্লবের ক্ষেত্রে যে তৃতীয় নেপোলিয়ান, ফরাসি সম্রাট নেপোলিয়ানের ভাইপো তৃতীয় নেপোলিয়ান 1850 তিনি সিংহাসনে বসেন, 1870 পর্যন্ত রাজত্ব করেন। তিনি কিন্তু শিল্প বিপ্লবের ক্ষেত্রে অনেক কিছু কাজ করেছিলেন। তিনি ব্যাংক অফ ফ্রান্স তৈরি করা বা ক্রেডিট মোবিলিয়ার, ক্রেডিট ফোসিয়ার বলে এরকম বাণিজ্যিক ব্যাংক তৈরি করেছিলেন শিল্প বিপ্লবের জন্য। তার ভূমিকাটা কি? এরপরে জার্মানি শিল্প বিপ্লব হয়। জার্মানি শিল্প বিপ্লবে এই জোল ভ্যারাইন শুল্ক সংঘ কি ভূমিকা নিচ্ছে? এরপরে আসছে যে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কি, ইউরোপের সব কিছুর উপরে শিল্প বিপ্লব কি প্রভাব ফেলছে। তো এই ছিল অল ওভার সিলেবাস। এখন এরপরে আমরা একটু দেখে নেবো যে তোমাদের নাম্বার প্যাটার্নটা কি রয়েছে। দেখো, নাম্বার প্যাটার্ন বলতে তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে, তোমরা কম বেশি জানো এটা। কিন্তু 2021 2022 সালে কিন্তু একটু এদিক ওদিক হেরফের হয়েছে। প্রথমে 5 নম্বর ছিল, পরে 10 নম্বরের প্রশ্ন হয়, আর শেষে 2022 সালে আমরা দেখতে পাচ্ছি এবং 23 সালে দেখতে পাচ্ছি যে 5 নম্বরের প্রশ্ন থাকছে না, সেই জায়গায় থাকছে 10 নম্বরের প্রশ্ন আর 20 নম্বরের প্রশ্ন আর 1 নম্বরের শর্ট কোশ্চেন। তাই 1 নম্বরের শর্ট কোশ্চেন 15টা থাকবে, 15 নম্বর। 10 নম্বরের একটাই প্রশ্ন লিখতে হবে 10 নম্বর, যেখানে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, একটাই তোমাদের লিখতে হবে। আর 20 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে 40, যেখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 40। তাই এই মোট 65 নম্বর। নাম্বার প্যাটার্নটি আরেকবার দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন 15টি 15 নম্বর, 10 নম্বরের প্রশ্ন 1টি 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন 2টি 40 নম্বর, মোট 65 নম্বর। তো এই ছিল সিলেবাস আর ওই ছিল নাম্বার প্যাটার্ন। এবার আমরা আলোচনা করব যে সাজেশন 2024 কোন কোন প্রশ্নকে সামনে রেখে তোমরা আপাতত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সেই প্রশ্নের যে লিস্ট, মানে 10 নম্বর এবং 20 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে এবার আলোচনা করব। 10 নম্বরের প্রশ্ন একটাই লিখতে হবে, সেখানে তোমাদের প্রায় 4টি প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্ন লিখতে হবে। তাহলে 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তাহলে সেই 4টি প্রশ্নের জন্য তোমরা এখানে 9টি প্রশ্ন আছে, 1 থেকে 9, এই 9টি প্রশ্ন তোমরা দেখতে পারো। যেহেতু পরীক্ষার এখনো সময় আছে, তোমরা এই 9টি প্রশ্নকে সামনে রেখে তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। এছাড়া পরীক্ষার মুখোমুখি সময় এলে তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশনও আমি দিয়ে দেবো, সেখানে কিছুটা হলেও কিন্তু সংক্ষিপ্ত হবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে 10 নম্বরের প্রশ্ন থাকলেও এখান থেকে কিছু প্রশ্ন আবার কিন্তু 20তেও আসতে পারে। এই জন্য শুধুমাত্র যে এই প্রশ্নগুলো 10-এর তা কিন্তু নয়, এগুলো থেকে আবার 20 নম্বরের প্রশ্নও কিন্তু আসতে পারে। তা প্রশ্নগুলো কি আছে আমরা একবার দেখে নিই। দেখো, 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, 1, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ। এই প্রশ্ন 20তেও আসতে পারে, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলো কি। 2 আছে, দেখো, সপ্তদশ শতকে বাণিজ্যিক অগ্রগতিতে নেদারল্যান্ডের ভূমিকা। তার নেদারল্যান্ডের ভূমিকা দিতে পারে বা দিতে পারে হচ্ছে আমস্টারডামের ভূমিকা। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম সপ্তদশ শতকে সারা বিশ্বের মধ্যে প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল এই আমস্টারডাম। এবং এই আমস্টারডাম আরেকটি শহর ছিল অ্যান্টওয়ার্প। তা আমস্টারডামটাই বেশি ইম্পর্টেন্ট তোমাদের। এই আমস্টারডাম যদি দেয় তাহলে নেদারল্যান্ড লিখতে হবে, নেদারল্যান্ড যদি দেয় তাহলে সেই আমস্টারডামই লিখতে হবে। তো এটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বাণিজ্যিক অগ্রগতিতে আমস্টারডাম কি ভূমিকা নিচ্ছে। এটি ছিল প্রধান বাণিজ্যিক কেন্দ্র। 3 আছে, দেখো, রবার্ট আওয়েন, কার্ল মার্কস, কোলবার্ট, এরা প্রত্যেকেই কিন্তু শিল্প বিপ্লবের সাথে জড়িত। এরা শিল্প বিপ্লবের উপরে বিভিন্ন আলোচনা করেছেন। রবার্ট আওয়েন একজন বড় শিল্পপতি ছিলেন, তবুও তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক কাজ করে গেছেন। কার্ল মার্কস তো শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য সারা জীবন লড়াই করে গেছেন। ফ্রান্সে কোলবার্ট শিল্প বিপ্লবের জন্য অনেকটা বড় ভূমিকা নিয়েছিলেন। এনাদের সম্পর্কে একটা আলোচনা। পরেরটা দেখো, তৃতীয় নেপোলিয়ান, ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান বোনাপার্টের ভাইপো তৃতীয় নেপোলিয়ান 1850 থেকে 70 এই সময় তিনি রাজত্ব করেন ফ্রান্সে। তার সময় ফ্রান্সের শিল্পের ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়। তার ভূমিকাটা কি, শিল্পায়নের ক্ষেত্রে তার ভূমিকাটা কি, তৃতীয় নেপোলিয়ান। 5 দেখো, জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোল ভ্যারাইনের ভূমিকা। তা জার্মানিতে অনেকগুলো প্রদেশ ছিল, সেই প্রদেশগুলির মধ্যে বাণিজ্যিক আদান প্রদানের সুবিধার জন্য জোল ভ্যারাইন নামে একটি শুল্ক সংঘ তৈরি হয় 1828 খ্রিস্টাব্দে। তো এই জোল ভ্যারাইন বা এর বাংলা করলে শুল্ক সংঘ, এটি কি ভূমিকা নিয়েছিল শিল্পায়নের ক্ষেত্রে? হ্যাঁ, এটি প্রথম ভূমিকা নেয় এবং প্রথমেই যে শিল্পের যে বিপ্লবের ক্ষেত্রে প্রথম যে সোপান, সেই সোপানটা ছিল কিন্তু এই জোল ভ্যারাইন।
এরপরে দেখো 6 আছে ফ্রান্সের মূল্য বিপ্লবের প্রকৃতি সম্পর্কে লেখো। ইউরোপে একটা মূল্য বিপ্লব আছে এবং মূল্য বিপ্লব 20 নম্বরে তোমাদের পড়তে হচ্ছে, কিন্তু সেই মূল্য বিপ্লব শুধুমাত্র ফ্রান্সের ক্ষেত্রে কি প্রভাব ফেলছে বা ফ্রান্সে মূল্য বিপ্লবের প্রকৃতিটা কি ছিল। পরেরটা দেখো 7 আছে শিল্প পুঁজিবাদের বৈশিষ্ট্য, যেটা কমার্শিয়াল ক্যাপিটালিজম, যেটা তোমাদের 4 নম্বর মডিউলে ছিল সিলেবাসে, তার উপরে কিন্তু এই 10 নম্বরের প্রশ্ন শিল্প পুঁজিবাদ কি। শিল্পের ক্ষেত্রে যে পুঁজির প্রয়োজন হয় সেটি শিল্প পুঁজিবাদ। পরেরটি দেখো 8 মার্কেন্টাইলবাদ অর্থনীতির বৈশিষ্ট্য। তা মার্কেন্টাইলবাদ অর্থনীতি পঞ্চদশ শতকে বা ষোড়শ শতকে মার্কেন্টাইলবাদ অর্থনীতি নতুন করে আবির্ভূত হয় অ্যাডাম স্মিথের হাত ধরে। অ্যাডাম স্মিথ বলে যে বাণিজ্য শুধুমাত্র একটি রাষ্ট্র কুক্ষিগত করে রাখবে না, সবার জন্য মুক্ত অবাধ হবে বাণিজ্য। তাই এটা হচ্ছে মার্কেন্টাইলবাদ অর্থনীতি, যেটা পরোক্ষভাবে শিল্প পুঁজি সংগ্রহ করতে সাহায্য করে এবং শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে এই মার্কেন্টাইলবাদ। পরেরটা দেখো 9 শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যটা কি। শিল্প বিপ্লবের প্রধান প্রধান বৈশিষ্ট্য। তো এই ছিল 9টি প্রশ্ন। 10 নম্বরের জন্য ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ, বাণিজ্যিক অগ্রগতিতে নেদারল্যান্ডের ভূমিকা, রবার্ট ওয়েন কার্ল মার্কস কোলবার্টের ভূমিকা, তৃতীয় নেপোলিয়নে ফ্রান্সের শিল্পের কি ভূমিকা নিচ্ছে, জার্মানির অর্থনীতিতে জোল ভেরাইন কি ভূমিকা নিচ্ছে, ফ্রান্সের মূল্য বিপ্লব, শিল্প পুঁজিবাদের বৈশিষ্ট্য, মার্কেন্টাইলবাদ অর্থনীতি এবং শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য। এই 9টি প্রশ্নকে সামনে রেখে তোমরা 10 নম্বরের প্রশ্নের প্রিপারেশন শুরু করো। এবার আমরা দেখবো 20 নম্বরের প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট আছে। দেখো 20 নম্বরের 2টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে 5টি। তো সেই 5টি প্রশ্নের জন্য তোমরা এখানে 8টি প্রশ্ন করে যাবে। 8টির ভেতরে তোমরা ওই 5টি প্রশ্ন কমন পাবে এবং তার ভিতর থেকে যার যেটা ভালো হবে সেই 2টি প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করবে। প্রথম প্রশ্ন 20 নম্বরে, বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য। তার মানে বাণিজ্যের মাধ্যমে যে অর্থ সঞ্চিত হয় বণিকদের হাতে, সেই অর্থ তারা শিল্পে বিনিয়োগ করে। তাহলে বাণিজ্যিক পুঁজি কিভাবে সংগ্রহ হলো সেটা কিন্তু এর কথাটার ভিতর দিয়ে বোঝা যাচ্ছে। এটা কমার্শিয়াল ক্যাপিটালিজম তোমাদের সিলেবাসে রয়েছে, তার উপরেই কিন্তু এই বড় প্রশ্ন বাণিজ্যিক পুঁজিবাদ, মানে বাণিজ্যের মাধ্যমে পুঁজি সংগ্রহ করে সেই পুঁজি শিল্পে নিয়োগ করা হচ্ছে, শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করছে। তা বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলো কি, এটি নিয়ে প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, জার্মান শিল্পের অগ্রগতির কারণ। তা জার্মানির শিল্পের অগ্রগতি জোল ভেরাইন একটা বড় ভূমিকা নিয়েছিল, 10 নম্বরে পড়ছো। পাশাপাশি আরো অনেক কারণ ছিল, সেই কারণগুলো কি যার ফলে জার্মানির শিল্পের অগ্রগতি হয়েছিল। তো এটি নিয়ে দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, ইংল্যান্ড ও ফ্রান্স, এটা কম্পেয়ার হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সের তুলনামূলক আলোচনা শিল্পের ক্ষেত্রে। অবশ্যই শিল্পের ক্ষেত্রে ইংল্যান্ড এবং ফ্রান্সের তুলনামূলক আলোচনা, কেন আগে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো আর কেন দেরিতে হলো শিল্প বিপ্লব ফ্রান্সে, সেটি নিয়ে কিন্তু তুলনা, মানে ইংল্যান্ডের সাথে ইউরোপ মহাদেশের যে তুলনা। পরেরটি দেখো, ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব। 10 নম্বরে একটা প্রশ্ন আছে এবং তোমাদের সিলেবাসের শেষ ইউনিট যেটা রয়েছে, যে ইউরোপের সমাজ, অর্থনীতি এবং রাজনীতির উপর শিল্প বিপ্লবের প্রভাব কি, তার উপরেই কিন্তু এই 20 নম্বরের প্রশ্নটি। ভালো করে দেখে নাও, ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব। পরেরটি দেখো, মূল্য বিপ্লব বলতে কি বোঝো, মানে প্রাইস রিভলিউশন যেটা ইউরোপে হয়, যেটা তোমরা 10 এবার পড়ছো, ফ্রান্সের উপর কি প্রভাব পড়েছিল। আর এখানে সামগ্রিকভাবে মূল্য বিপ্লব বলতে কি বোঝো, ইউরোপের উপর এর প্রভাবটা কি। তা মূল্য বিপ্লব প্রাইস রেভলিউশনের উপরে এই প্রশ্নটি করতেই হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো 6 দাগে আছে ফ্রান্স ও জার্মানি। আগে ইংল্যান্ড ফ্রান্স হয়েছিল, এবার ফ্রান্স ও জার্মানির শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য। তা ফ্রান্স এবং জার্মানির শিল্পায়ন কিভাবে এগিয়ে গেল, তার বিকাশটি কিভাবে হলো, সেটি নিয়ে দুটি দেশের উপরে কিন্তু আলোচনা করতে হবে। 7 নম্বরে দেখো, শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল। তো শিল্পের ক্ষেত্রে সুলভে শ্রমিক প্রয়োজন, জনসংখ্যা প্রচুর পরিমাণে ইউরোপে বৃদ্ধি পায়, এই বর্ধিত জনসংখ্যা তারা শিল্পে গিয়ে শ্রমিক হিসেবে নিয়োজিত হয় এবং তারা ঘিঞ্জি বসতির মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে তারা জীবনযাপন করত। এই শ্রমিক শ্রেণী নতুন, কিন্তু এর আগে শ্রমিক শ্রেণী ছিল না ইউরোপে। তো ইউরোপের সমাজে একটা নতুন শ্রেণী, শ্রমিক শ্রেণীর আবির্ভাব ঘটছে এবং এই শ্রমিক শ্রেণী তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু বিভিন্ন ট্রেড ইউনিয়ন তৈরি করছে, শ্রমিক সংগঠন তৈরি করছে এবং শ্রমিক আন্দোলন করছে। এই শ্রমিক শ্রেণীর উপরে কিন্তু 7 নম্বরের এই দাগে, 7 দাগের এই 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শ্রমিক শ্রেণী কিভাবে নতুন একটি শ্রমিক শ্রেণীর জন্ম দিচ্ছে, শিল্প বিপ্লব এবং এই শ্রমিক শ্রেণীর আন্দোলনটা কি। শেষ প্রশ্ন দেখো, ইংল্যান্ডের এনক্লোজার আন্দোলন। এনক্লোজ করা মানে বন্দি করো, মানে ইংল্যান্ডের জমিগুলোকে বেড়া দিয়ে ঘিরে সেখানে মেষ পালন শুরু হয়, মানে পশমের খুব দাম বেড়ে যায়, তার জন্য বড় লোকেরা ছোট ছোট গরিব মানুষের জমিগুলোকে
ক্রয় করে বা জোরপূর্বক সেগুলোকে দখল করে বড় একটা ফার্ম তৈরি করে বেড়া দিয়ে ঘিরে সেখানে ভেড়া বা মেষ পালন করে পশম উৎপাদনের জন্য। একে বলা হয় বন্দীকরণ আন্দোলন, কারণ এই প্রান্তিক বা ছোট কৃষকেরা এর বিরুদ্ধে আন্দোলন করে ইংল্যান্ডে। তাই আন্দোলনটির নাম হচ্ছে এনক্লোজার মুভমেন্ট বা বন্দীকরণ আন্দোলন। তাই এটিও ইংল্যান্ডের অর্থনীতির উপরে একটা প্রশ্ন, মানে ডিরেক্ট শিল্প বিপ্লবের না হলেও ইংল্যান্ডের অর্থনীতির উপরে। তাই এই 8টি প্রশ্ন যদি তোমরা করো তাহলে কিন্তু পরীক্ষায় পাস, মানে যে 5টি প্রশ্ন থাকবে 20 নম্বরের, বা যদি 4টিও থাকে তোমরা সেই 4টি কিন্তু কমন পেয়ে যাচ্ছ। লিখতে হবে 2টি। তা প্রশ্নগুলো দেখে নাও আরেকবার। বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য, 2 আছে জার্মান শিল্পের অগ্রগতির কারণ, 3 আছে ইংল্যান্ড ও ফ্রান্সের তুলনামূলক আলোচনা, 4 আছে ইউরোপের সমাজ রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব, 5 আছে মূল্য বিপ্লব, 6 আছে ফ্রান্স জার্মানি শিল্প বিপ্লব। দেখো 2 নম্বরে জার্মান শিল্প কিভাবে অগ্রগতি হচ্ছে সেটা পড়ছো, শুধু এর সাথে ফ্রান্সটা করলে কিন্তু আবার 6 দাগের প্রশ্নটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। 7 আছে শ্রমিক শ্রেণী কিভাবে জন্ম নিচ্ছে শিল্প বিপ্লবের ভিতর দিয়ে, এবং 8 দাগে আছে ইংল্যান্ডের এনক্লোজার আন্দোলন সম্পর্কে লেখো। তো এই ছিল 20 নম্বর। এর আগে দিলাম 10 নম্বর, এবং তার আগে সিলেবাস নিয়ে আলোচনা করলাম এবং তোমাদের নাম্বার প্যাটার্নটাও বললাম। এক নম্বরের প্রশ্ন 15টি আসবে, 10 নম্বরের প্রশ্ন 1টি আসবে, এবং 20 নম্বরের প্রশ্ন 1টি আসবে না, 1টি লিখতে হবে, আর 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে। এই 65 নম্বরের পরীক্ষা। এখন যেটুকু আলোচনা করলাম এর ভিতরে অনেক প্রশ্নের উত্তর আমি আগামীতে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার ডিটেলস আলোচনা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ এবং একটা হেল্পফুল চ্যানেল হতে চলেছে। তাই তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর এখন যে আলোচনাটি আমরা করলাম সিলেবাস নিয়ে, নাম্বার প্যাটার্ন নিয়ে এবং সাজেশন নিয়ে, এগুলি আবার আরেকবার অন স্ক্রিনে আমরা দেখে নেব। তার কারণ এখানে প্রশ্নগুলো দেখো অনেকটা শর্ট আকারে লেখা আছে। বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য প্রশ্নে তো আরো অনেক ডিটেলসে থাকে, সেই ডিটেলসে কিভাবে থাকে সেটা বোঝার জন্য আমরা এবার প্রশ্নগুলি যেভাবে পরীক্ষা আসতে পারে সেইভাবে আমরা একবার অন স্ক্রিনে দেখে নেব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা 6 সেমিস্টার হিস্ট্রি জেনারেল ডিএসই B1 এর সিলেবাস, পেপারটির নাম প্যাটার্ন অফ ক্যাপিটালিজম ইন ইউরোপ, 16 শতক থেকে 20 শতকের প্রথম ভাগ। তো এখানে দেখো এই পেপারটির নাম প্যাটার্ন অফ ক্যাপিটালিজম ইন ইউরোপ, এর বাংলা করলে দাঁড়ায় ইউরোপে পুঁজিবাদের ধরন 16 শতাব্দী থেকে 20 শতক। এখানে যে সাব মডিউলগুলো রয়েছে দেখো, 1 সংজ্ঞা ও ধারণা, নেক্সট বাণিজ্যিক পুঁজিবাদ 1500 থেকে 1700, পরেরটি দেখো ইংল্যান্ডের শিল্প বিপ্লব তার কারণ প্রকৃতি, ফ্রান্সের শিল্প পুঁজিবাদ তার প্রকৃতি, জার্মানির শিল্পায়ন প্রক্রিয়া, পরেরটি আছে, এবং শেষ মডিউল ইউরোপের সমাজ অর্থনীতি রাজনীতি তে শিল্প বিপ্লবের প্রভাব। আর ইংরেজি ভার্সানটা একটু দেখে নাও, সিলেবাস তোমাদের ইংরেজি ভার্সানেই দেওয়া থাকে ওয়েবসাইটে। প্রথম 1 ডেফিনেশন অ্যান্ড কনসেপ্টস, 2 ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ইংল্যান্ড কসেস অ্যান্ড নেচার, 3 কমার্শিয়াল ক্যাপিটালিজম 1500 থেকে 1700, 4 আছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম ইন ইউরোপ ফ্রান্স, জেনেসিস অ্যান্ড নেচার, এবং 5 আছে গ্রোথ অফ ইন্ডাস্ট্রিজ ইন জার্মানি, এবং 6 এবং শেষ যেটা ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অফ ইউরোপিয়ান সোসাইটি পলিটি অ্যান্ড ইকোনমি। এবার আসি সাজেশন, 2024-এর সাজেশন 6 সেমিস্টার হিস্ট্রি জেনারেল ডিএসসি B1 সাজেশন, প্রশ্নমান 10 নম্বরের প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, ইংল্যান্ডের শিল্পায়নের কারণগুলি আলোচনা করো। 2 17 শতকে বাণিজ্যিক বিস্তারে নেদারল্যান্ডের আমস্টারডামের ভূমিকা কী ছিল। 3 রবার্ট আওয়েন কার্ল মার্কস কোলবার্ট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। 4 তৃতীয় নেপোলিয়ান ফ্রান্সের শিল্পায়নে কিভাবে উৎসাহিত করেন। 5 জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোল ভ্রাইনের ভূমিকা কী ছিল। 6 ফ্রান্সের মূল্য বিপ্লবের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 7 শিল্প পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 মার্কেন্টাইলবাদ অর্থনীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 9 শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এবং শেষে আছে লেসে ফেয়ার এবং প্রোটেকশনের মধ্যে পার্থক্য লেখো। তো এই ছিল 10 নম্বরের সাজেশন। 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, তার 40 নম্বর। তার জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে দেখো এগুলো 3 দাগে থাকবে, তাই আমি এখানে 3-এর ক করে লিখেছি। 3-এর ক বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। খ 19 শতকের মধ্যভাগে জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি বর্ণনা করো। গ ইউরোপের সমাজ ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। ঘ ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নের তুলনামূলক আলোচনা করো।
উমা দাগে দেখো মূল্য বিপ্লব বলতে কি বোঝো? ষোড়শ শতাব্দীর ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? চ ফ্রান্স ও জার্মানির শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ছ শিল্পায়ন কিভাবে ইউরোপের একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল, শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। বর্গী জয় ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তাই এই ছিল তোমাদের 20 নম্বরের প্রশ্ন। এখানে অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি এবং বাকি যেসব প্রশ্নগুলো এখনও বাকি আছে তা কিন্তু আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতরে তোমাদের সামনে তার ব্যাখ্যা সহ তার উত্তরগুলি নিয়ে হাজির হব। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ প্রদান করবে, বন্ধুদের কাছে চ্যানেল শেয়ার করবে, তোমাদের মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।